ঈদ মোবারক। সবাইকে স্বাগত ঈদের বিশেষ আয়োজন উৎসবে আনন্দে। আর আপনাদের সাথে আছি আমি ফারজানা লিনা এবং আমার সাথে আজকে দুজন অতিথি আছেন। তাদের সাথে গল্প করব। শুরুতেই তাদের পরিচয়টা একটু জানিয়ে নিতে চাই। আমার সাথে আছেন এ সময়ের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক অভিষেক ভট্টাচার্য এবং আরও আছেন গুণী অভিনেতা। তার আরও অনেক ক্যামেরার পেছনেও তিনি কাজ করেন, গান করেন, সেসব সম্পর্কেও আমরা জানবো। মোটা দাগে তার পরিচয় হচ্ছে অভিনেতা রিজভী রিজু। কেমন আছেন আপনারা দুজন? এই তো সুপার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, এই যে ঈদের সময়টাতে আসলেন, শুরুতে জানতে চাচ্ছি, আচ্ছা রিজভী রিজু, আপনার কাছ থেকেই জানতে চাই যে আজকের দিনটা মানে ঈদের সময়টা আসলে কেমন কাটলো, কি করলেন? ঈদের সময় যে সকালে ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছে আর কি, মানে মানে যেটা হয় এখন এই সময়ে ফ্যামিলিকে টাইম দিতে মানে পারাটা আমাদের জন্য একটু সৌভাগ্য, কারণ আমরা তো এমনিতে ফ্যামিলিকে খুব কম টাইম দিই আমাদের কাজের কারণে। তো ফ্যামিলিকে টাইম দিলাম আর কি। তো এই আর একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করলাম, তারপরে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাহ। আর আপনার? আমার তো ইউজুয়ালি যেটা হয় কি যে টানা এই এক মাসের এই রোজার সময় তো একটা কাজের সবারই একটা প্রেশার থাকে। তো ঈদের টাইমটা একটু আমি ইজিলি মানে একটু লেট ব্যাক থাকতে পছন্দ করি। ফ্যামিলি ও যেমন বললো ফ্যামিলিকে টাইম দেয়, আমিও ফ্যামিলিকে টাইম দিছি। এবং সবচেয়ে ইয়া হচ্ছে যে বিকালে দুপুরের পরে হচ্ছে সব বন্ধু বান্ধব এবং রাতে মানে ফাটায় খাওয়া দাওয়া, এই আর কি, এটাই আমার কাছে মেইন ঈদের মেইন ইয়াটা হচ্ছে খাওয়া দাওয়া আর রেস্ট। আর একটু ভোজন রসিক তার মানে আপনি। একদম একদম। একটু বৌদির কথা সেখানে আনতেই হচ্ছে যে আমার বৌদির সাথে আমার খুব ভালো একটা চেনা জানা আছে। তো আমার কাছে মনে হয় যে খুব মিষ্টি, মানে সে তার হাজবেন্ড জীবন সঙ্গীকে নিয়ে খুবই কনসার্ন। তার মানে আপনার কি মনে হয় আপনার সাফল্য বা আপনার কাজের পেছনে আসলে তার ভূমিকা কতটা? হ্যাঁ মানে অবভিয়াসলি মানে ওর সাপোর্টটা তো আসলেই মানে ইটস ভেরি সিগনিফিকেন্ট আমার জন্য। কারণ থাকে না যে যদি একটা মানুষ যখন ওই ধরনের একটা সাপোর্ট দেয় বা ওই ধরনের একটা ইজি গোয়িং হয়, তখন কাজের প্রেশারটা না অনেকটা কম ফিল হয় আর কি, যে তখন আরামসে কাজ করা যায়। এবং থাকে না যে এত প্রশ্ন উত্তরের মধ্যে যাওয়ার প্যারাটা থাকে না দুইজনের। আপনার কাজটাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে তিনি। মানে আমি যতটা পরিমাণে কাজের প্রতি যেভাবে মানে যেভাবে আমরা সিরিয়াসলি কাজ করি এন্ড এভরিথিং, ও আমাকে ওই সিরিয়াসলি ওই ফ্রিডমটা দেয় যে ইউ নো হোয়াট, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাহ, চমৎকার। আপনার কাজের পেছনে যদি এরকম একটা ইন্সপিরেশন সম্পর্কে জানতে চাই, যে কার থেকে এই ইন্সপিরেশনটা বেশি আসে? কাজের পেছনে ইন্সপিরেশন তো আমার মায়ের কাছ থেকে পাই। আচ্ছা। সবচেয়ে প্রথমে যেটা হয়, আর নিজের সাথে নিজের ইন্সপিরেশন থাকে আর কি, কারণ কাজ করার ইচ্ছাটা তো একদম নিজের উপর ডিপেন্ড করে যে আমি কাজটা করতে চাই কি করব না। তো ওইটার সাথে নিজের সাথে মাঝে মাঝে একটু দ্বন্দ্ব লাগে, কাজটা করা ঠিক হচ্ছে কিনা, হবে কিনা। আর এমনি বন্ধু বান্ধব যারা আছেন, ওই যে আমাদের অভিষেকও আছে, ওরাও তো ইন্সপিরেশন কাইন্ডা, ওরাও তো বলে যে হ্যাঁ কাজটা করো, এটা করলে ভালো হবে, বা এই কাজটা করো না, এটা করলে ভালো হবে না। তো সবার কাছ থেকে নিয়ে আসলে ইন্সপায়ার্ড হওয়ার ব্যাপারটা থাকে আর কি। এই যে এখন এত কাজ এত কিছু, তার মধ্যে ঈদটা আসে যায়, প্রতি বছরই আসছে যাচ্ছে। তো ছোটবেলার ঈদের কথা কি মনে হয় যে সেই সময়টাতে আবার ফিরে যেতে পারতাম যদি? ফিরে যেতে পারতাম বলতে তো অবশ্যই এটা ইনফিনিটি, ফিরে যেতে পারার কোনো শেষ নেই আসলে, সবাই ফিরে যেতে চায় কোনো না কোনো এক জায়গায়। তো ছোটকালের ঈদ তো অবশ্যই সবার জন্য মজাদার অনেক, মানে যেটা, কারণ ছোটকালে প্রত্যেকটা মোমেন্ট ছিল এক্সাইটমেন্ট। সালামি নেওয়াটা এক্সাইটমেন্ট ছিল, তারপরে হচ্ছে আপনার সেমাই খাওয়াটা এক্সাইটমেন্ট ছিল, চটপটি খাওয়াটা এক্সাইটমেন্ট ছিল। তো আসলে না ওই চটপটির মশলা, যেটা ওই মশলাটাও হচ্ছে মজা লাগতো তখন মুখে, যে এখনো লেগে আছে সেই গন্ধটা, স্বাদটা। তো ওই পার্টটা তো একটু মিস করা থাকে, কিন্তু অনেক কাজের মধ্যে থাকা বা অনেক কিছুর মধ্যে থাকা আস্তে আস্তে মাঝ থেকে হারিয়ে যাচ্ছে আর কি। চাই না হারিয়ে যাক, কিন্তু একটা সময় আমি জানি এটা বাস্তবতা, এটা হেঁটে যাবে, মানে হারিয়ে যাবে আর কি। পছন্দের মানুষের কথা যদি বলি, আমাকে সবাই একটু পছন্দ বেশি করে আর কি। কিন্তু আশীর্বাদ, এটা আশীর্বাদ। আর অভিনেতা হব কিনা এটা কখনোই ছিল না আর কি, কারণ আমার কোনো থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, বা আমি কখনো অভিনয় করব কিনা সেরকম কোনো কিছু আমার মধ্যে ছিল না আর কি। এমনি ছোটকাল থেকে গান গাইতাম, ওইটার একটা শখ ছিল যে হয়তো বা কোনো সময় গায়ক হইতে পারবো, গান গেয়ে বেরোবো, এরকম কিছু প্লেব্যাক সিঙ্গার হব। তো এরকম ছিল। অ্যাক্টিংটা হুট করে আসলে একদম মানে উপরওয়ালার ইচ্ছা, প্লাস হচ্ছে আমাকে যিনি প্রথম এই ইন্ডাস্ট্রিতে কাজে নিয়ে আসছেন, মেজর রহমান সুমন ভাই, হাওয়া ফিল্মের ডিরেক্টর না বললেই না। তো ওনার কারণে আসলে আমার মানে অভিনয় জগতে আসার। আপনার গানে আসবো, একটু গানের মানুষ যেহেতু পাশে বসে আছেন, তার গল্প শুনি, তবে আপনার কাছে কিন্তু গান শুনবো। আপনি মনে মনে চাইলে একটু প্রস্তুতি নিয়ে নিতে পারেন। আচ্ছা দাদা, আপনার কাছে জানতে চাচ্ছি, মিউজিক ডিরেক্টর এই সময়ের অনেক, আমাদের মিউজিক ডিরেক্টরের কথা বললে অনেকের নামই চলে আসে, তাদের কাতারে আপনার নামটাও একেবারেই আমাদের খুব ভালো লাগার একটা জায়গাতে আছে। তো এই যে মিউজিক ডিরেকশন দিচ্ছেন, শুরুতে কি মিউজিক ডিরেকশন দিবেন বলে ভেবেছিলেন, নাকি গান গাওয়াটাই বেশি প্রেফার করতেন? এইটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে থাকে না যে আমি কোনো সময়
ইচ্ছা ছিল না যে আমি লাখ লাখ অ্যালবাম বের করব, কারণ লাখ লাখ অ্যালবাম বের করার প্রথমত আমার কারণ প্রথমত হয়তো আমি গান লিখতে পারি না। আমি একটু আগে রিজভির সাথে গল্প করতেছিলাম যে আমি লিখতে পারি না, আমি মিউজিক লিখতে পারি বাট আমি গান লিখতে পারি না। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সুর করতেই পারি তাহলে আমি আই মেক মিউজিক ফর পিপল, মেক মিউজিক ফর ভিজুয়াল। রিজভি রিজু, আপনি যে বাছাই করে কাজের কথা বলছিলাম, আপনার প্রথম সিনেমা হাওয়া, তারপরে মোটামুটি 2 বছরের একটা গ্যাপ দিয়ে আবার প্রিয় মালতী, মাঝে সিরিজ করেছেন। তো এই যে এখন গ্যাপে গ্যাপে কাজ করছেন, কিন্তু আপনার কাছ থেকে তো প্রত্যাশা অনেক বেড়ে যাচ্ছে, প্রতিটা কাজই আলাদা আলাদা। সামনে কি এভাবেই কাজ করবেন নাকি দর্শকদেরকে আরো একটু বেশি বেশি কাজ দিবেন, কি মনে হয়? অবশ্যই বেশি কাজ করতে চাই, অবশ্যই বেশি কাজ করতে চাই, কিন্তু এত বেশি কাজ করতে চাই না যেই বেশি কাজের মধ্যে মানে নিজেকেও হারায় ফেলি বা আমাকেও অনেকে হারায় ফেলুক। মানে যেটা বললেন যে আমি বেছে বেছে কাজ করার মাধ্যমে মানে ইন আ সেন্স এটা একটু নেগেটিভলিও আসে যে বেছে বেছে কাজ মানে তার মানে কি আর কেউ কাজ বানাচ্ছে না বা কেউ আর কাজ পারছে না, আমি তার মানে বেছে বেছে কেন করছি। তো এটাও না, বেছে বেছে বলতে গল্পটার উপর ডিপেন্ড করে কাজটা করতে চাই আর কি, যে গল্পটা কতটুকু সুন্দর হইতে পারে। যেমন হাওয়া এত সুন্দর একটা গল্প, ওইটাকে না করতে ইচ্ছা করে নাই। প্রিয় মালতী সংঘবাহির এত সুন্দর একটা গল্প, এটা না করতে ইচ্ছা করে নাই। তো এরকম কিছু গল্প যখন আসবে কাছে, হয়তো বা ওরকম কোনো গল্প আসবে যখন বলবো যে না করতে ইচ্ছা করবে না, তখন কোনো কিছু না ভেবে আসলে করতে চাই গল্প। অবশ্যই বেশি কাজ করব, অবশ্যই ভালো কাজ করব আর কি। অভিনেতা হিসেবে আপনাকে আমরা দেখছি, তার আগে আপনি ক্যামেরার পেছনে কাজ করেছেন। তবে তারও আগে যদি বলি, আপনার আমিও জানতাম না সেই গান আপনার গাওয়া, কিন্তু গানটা জানে না এমন মানুষ মনে হয় পাবো কি না। এবং দর্শকদেরকে আমরা এখন গানটা শোনাতে চাই, গানটা গাইলেই মনে হয় বোঝা যাবে, আমি আর কথা না বলি। গানের একটা প্যারা শুনতে চাই। আচ্ছা, সেটা হইলো একটু বলে নেই যে গানটা হচ্ছে আদনান আল রাজীবের টেলিফিল্মে করেছিলাম আমরা, রিমেক একটা সং। তো গানটা গাই তাইলে শুরু হয়ে যাবে। বাকি কথা আসলে বলার আর অপেক্ষা রাখে না। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। চমৎকার চমৎকার এই গান। যারা আপনাকে চিনছে অভিনয় দিয়ে, কিন্তু গানটা অনেক আগে থেকে মানুষ চেনে। সুবিধা হচ্ছে অভিনয় করে, এটা মানুষ অভিনয় দেখলে চিনতে পারে, গান শুনলে চিনতে পারাটা একটু টাফ। এই ঈদে এবারে কি কি কাজ আপনাদের এসেছে বা একেবারে খুবই সম্প্রতি আসতে যাচ্ছে? আচ্ছা, ঈদের মধ্যে রিসেন্টলি আমার কোনো কাজ করা হয়নি, আমার কিছু পার্সোনাল কারণে করতে পারিনি আমি। আর এমনি সামনে কিছু কাজের কথা চলছে, আচ্ছা, দেখা যাক ওইটা কি হয়। এখনো পর্যন্ত এটা মানে কোনো লেভেল মানে স্ক্রিপ্টিং লেভেল পর্যন্ত আসেনি, জাস্ট মৌখিকভাবে কথা হয়েছে। দাদা আপনার কি কাজ ঈদে এসেছে বা ঈদে করেছেন আর সামনে এই তো দ্বিতীয় দিন তো রিলিজ হচ্ছে আজান নামে একটি টেলিফিল্ম ক্লাব 11 এন্টারটেইনমেন্টে, পুলক অনিল এর ডিরেকশনে। তো ওইটার পুরো এন্টায়ার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একটি গানও বানিয়েছি আমি, যেটা আসির আরমান গিয়েছে, পুলকদারি লিরিক্স। এটার মধ্যে অভিনয় করেছে ইরফান সাজ্জাদ এবং ফারিন খান। আরেকটা ঈদ থার্ড ডেতে বা ফোর্থ ডে, আই এম নট এক্স্যাক্টলি শিওর, সারাংকোট নামে আরেকটা টেলিফিল্ম, পুরোটা নেপালে শ্যুট হয়েছে এন্ড এভরিথিং, ওটার কাজ করেছি আর কি। সো এই দুইটা কাজ আর মানে করা হয়েছে আর কি, বাট বিজ্ঞাপনের কাজ প্রচুর করা হয়েছে আর কি, এটা ওইটা মিলে অনেকগুলো বিজ্ঞাপন করা হয়েছে। একটু অভিনয়ের কথাতে আসি রিজু, আপনি এই যে এক এক সময় আপনাকে অল্প কাজ করেছেন, কিন্তু ওই যে একেবারে নিজেকে ভেঙে গড়ার যে একটা বিষয় থাকে, আমরা হাওয়ায় দেখেছি উরকেস পারকেসের ভীষণ একটা অন্যরকম একটা কেমিস্ট্রি। আবার প্রিয় মালতীতে খুবই সভ্য একদম ভদ্র পলাশ কুমার দাস চরিত্রে দেখেছি আপনাকে। এই যে চরিত্রে মিশে যাওয়া বা ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করা, এটার পেছনে আপনার শ্রমটা কি বা নিজেকে কিভাবে প্রস্তুত করেন? শ্রম তো বলতে শ্রম যেটা হয় আমার কাছে লাগে মানে হ্যাটস অফ টু দ্য ডিরেক্টরস, কারণ ওরা আমাকে এমন এমন কিছু কাস্ট দিয়েছে, কারণ ওরা তো আমাকে অনেকদিন ধরে চেনে। তো আমার কোর যেগুলো, ওই জায়গাগুলো ওরা হয়তো পিক করে খুব সুন্দরভাবে, যে রিজভি এই ক্যারেক্টারটার জন্য সুইটেবল, এই ক্যারেক্টারটার জন্য সুইটেবল। তো যখন আমাকে ওই ক্যারেক্টারগুলো দেওয়া হয় বা যখন আমাকে গল্পটা শোনায়, জানি না, আমার মনে হয় সামহাও আমি ওই সময় থেকে নিয়ে আমি আসলে ওই ক্যারেক্টারটার মধ্যে ওর হাঁটা অথবা ওর কথা বলার স্টাইল, ওর দাঁড়ানোর স্টাইল, এই পার্টগুলো আমার মাথায় মনে একটু ঘুরতে থাকে, চলতে থাকে। বা আমি বাসায় যে আম্মুর সাথে যখন কথা বলি, ভাত খাওয়ার টেবিলে আমার খাবার স্টাইল চেঞ্জ হয়ে যায়, হয়তো আমি মাটিতে বসে খাওয়া শুরু করে দিচ্ছি, এরকম হয়। তো ওই জিনিসগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করতে হয় আর কি, কারণ
ওই যে যেটা হয় আর কি, যেটা বলছিলাম যে 1-to-1 প্র্যাকটিস করার, যেটা থিয়েট্রিক্যাল বলেন বা একটা টিমের সাথে বলেন, ওইটা তো আমার যেহেতু আমার নাই, তো তখন নিজের সাথে প্র্যাকটিস করা হয় আর কি। বা আম্মুর সাথেই দেখা গেলো 2টা ডায়লগ দিয়ে দিলাম আম্মুকে। যেমন প্রিয় মালতীর সময় আমার চ্যালেঞ্জ ছিল আর কি যে বরিশালের সেন্টেন্সে মানে ভাষায় কথা বলতে হবে। তো ওইটা তো আমার জন্য একটু টাফ ছিল। তাই স্ক্রিপ্টিং ওই যে আম্মুর সাথে কথা বলতাম যে হ্যালে মা তাহলে খাবো নাকি, আমি বলছি কি হয়েছে তোর, না হ্যালে খায়া দিই ভাত। কুষ্টিয়ার শৈশবের ঈদ কেমন কাটতো, কি করতেন? পরিবারের কোনো মানুষজনের সাথে যে মজার স্মৃতি আছে সেখান থেকে একটু টুকরো টুকরো স্মৃতির কথা শুনতে চাই। ওই যে প্রথম মজাটাই হচ্ছে ঈদের জামাত যেটা পরা, ওইটা তো একটা আলাদা একটা দেখাতেন ঈদের আগে কি দেখাতেন কাউকে, না 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 লুকিয়ে রাখতেন? না, এটার মজাটা ঈদের জামাতে একটা মজা আছে, ওই যে কোলাকুলি করা, একসাথে জামাতে নামাজ পড়া। তো এই মজাটা শেষ করে বাসায় এসে প্রথম মজাটাই লাগতো আসলে ওই যে আমি আবারও রিপিট করতে চাই যে সেমাই খাওয়াটা, ওইটার জন্য হয়তো বা নামাজটাও ঠিকঠাক পড়তাম না আর কি। গ্রামে হচ্ছে মেলা হয়, মেলাটা হচ্ছে মজার সবচেয়ে বেশি ঈদের টাইমে। বন্ধুরা মিলে মেলায় যাওয়া, বন্ধুরা মিলে বা মেলায় যাওয়া, পরিবারের একদম সদস্যরা মিলে। সদস্যরা মিলে মেলায় যাওয়া, তো ওই মজাটা গ্রামের এমন ভিতরে বেশি কোনো পাওয়া যায়। দুষ্টুমি করেছেন যেটা মনে হয় যে হ্যাঁ মানে একদম অভিভাবক পরিবারের মানুষ জানলে ফাটায় ফেলবে, এই টাইপের থাকে না অনেক কিছু, যে স্কুলের বন্ধুরা মিলে করেছি, এরকম কিছু আছে কিনা? মজা বলতে ঈদের হচ্ছে আমি আমার বন্ধুর বাসায়, ওর বাসাতে হচ্ছে আমি একদিন ঈদের সময় হচ্ছে আমার ও মানে স্কুল ফ্রেন্ড আমার কুমারখালীতেই, ওর বাসায় আমি একদিন চাঁদ রাতে ওর বাসায় গেছি। তো ওর বাসায় আমরা সবাই বন্ধুরা মিলে হচ্ছে তাস খেলতেছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি। তো ওই খেলতে খেলতে আমরা রাত্রেবেলায় কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে কখন যে ঘুমাই গেছি টের পাইনি, কিন্তু বাসায় কেউ জানে না। তো তখন তো ফোনের সিস্টেমটা একটু কম ছিল যে ফোনে কথা বলতে হবে, জানাই দেবো যে আজকে আসলাম না, ঠিক আছে, কারণ আমি চিঠির যুগ পাইছি যে চিঠি পাঠাইতে হবে, ওকে চিঠি আসতে হবে। হ্যাঁ, আমি চিঠির যুগ পাইছি। তো যেটা হচ্ছে তখন ফোনেও ছিল না, এই বাসায় হচ্ছে কেউ সারা রাত আর ঘুমাইতে পারে নাই, রিজভি নাই। আর ওই যেটা বলছিলাম যে আমাকে কোনো অদ্ভুত কারণে সবাই একটু বেশি ভালোবাসে, আর ফ্যামিলির মানুষ তারও বেশি ভালোবাসে। তো খুঁজে পায় না। পরের দিন সকালবেলায় আমি আবার ভোরের দিকেই চলে আসছি বাসায়, দেখছি সবাই জাগনা, বাসায় মানুষজন ভরা, যে ওই ছিলাম রাত্রে, আমার আব্বা চেঁচামেচি, গালাগালি, যে কি অবস্থা, টেনশনে সবাই। তো ওইটা মজা না বলবো, বাসার মানুষের জন্য মজা, কিন্তু আমার কাছে একটু মজা ছিল আর কি, যে ও তাইলে বাসার মানুষ আমি একটু সেলিব্রিটি ফিল হয়েছে যে না আমার একটা দাম আছে, দাম আছে, হ্যাঁ, প্রেসারটা দিছি আমি। আচ্ছা, এই যে বলছেন যে আপনাকে অনেক মানুষ ভালোবাসে, একটু স্পেসিফিক ভাবে নারীদের ভালোবাসা সম্পর্কে জানতে চাই। নারীদের ভালোবাসা কতটা পান, আচ্ছা, কিভাবে হ্যান্ডেল করেন? নারীদের ভালোবাসা তো আসলে নারীরা তো বিভিন্ন ক্যারেক্টারের হয়, মা হয়, বোন হয়, প্রেমিকা হয়, বউ হয়, কাজিনসরা হয়। তো প্রত্যেকটা ভালোবাসা তো ডিফারেন্ট ভাবেই আসে। তো প্রেমিকাদের ক্ষেত্রে বা প্রেমিকার ক্ষেত্রে যদি বলি, ভালোবাসা একরকম, বিয়ে যেহেতু করি নাই ওর মতন আর কি। প্রেমিক কাদের কথা আসলে, মানে প্রেমিকা একজন, পরে আবার প্রেমিকা বলেছে আর কি। তো প্রেমিকার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাগ্নিদের ভালোবাসা, তো প্রত্যেকজনের ভালোবাসা একটু ডিফারেন্ট প্রথম প্রেম এসেছিল কবে? নীরবেই এসেছিল নাকি? নীরবেই এসেছিল, চোখে চোখে এসেছিল প্রথম প্রেম। তখন আমি মনে হয় ক্লাস 1-এ পড়ি, হয়তো আমার খেয়ালও নাই। এটা ওই যে ভালো লাগা পিচ্চিদের ভালোবাসা থাকে না, হ্যাঁ, শিশুদের ভালোবাসা, যে একটা মেয়ে আসছে স্কুল ড্রেস পরে, হয়তো বা হালকা চোখে ভাসে একটা ব্যাগ, ওর দিকে তাকায় থাকা, একটু ঘুরে তাকানো, ও একটু ঘুরে তাকাইলো, আবার মুচকি হাসি দিল বা পাত্তা দিল না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম চোখে চোখে প্রেম ছিল আর কি। যাক, তারপরে নিশ্চয়ই অনেক প্রেম এসেছে, এখনো প্রেম হচ্ছে একটা জায়গায়, যে নোংর ভিরুক, নিশ্চয়ই আমরা জানবো, নিশ্চয়ই ভিড়বে একটা জায়গায়। আচ্ছা, আর দাদাকে বলি, যেহেতু বৌদির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তো আমি কোনো প্যাচ লাগাতে চাই না, কিন্তু এখনো মানে এখনো কি হঠাৎ করে প্রেমের কোনো প্রস্তাব পেয়ে যান কিনা? কারণ আসলে আপনি বিবাহিত, সেটা তো অনেকেই বুঝতেও পারবে না, বললেও বিশ্বাস করবে কিনা, এই জায়গা থেকে। মানে ওই ধরনের ব্যাপার এখন হয় না, কারণ আমি খুব সোশ্যাল মিডিয়াতে খুব এস্টাবলিশ করে রাখছি যে আমি বিবাহিত। সো ওই ব্যাপারটা আসলে হয় না। বাট মানে থাকে না যে, মানে কিভাবে বলবো, যে আসলে ওই কেউ ডিরেক্ট প্রস্তাব দিবে বা কিছু করে না, বাট ওই যে থাকে না যে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা শুনে তখন একটু বোঝা যায় যাচ্ছে, ঠিক আছে, মনে হয় ভালোই লাগছে। সোশ্যাল মিডিয়ায় বলছিলেন যে খুব কঠিন ভাবে এস্টাবলিশ করা, আপনি যে সিঙ্গেল না, তো এটা কি বৌদির ভয়ে না? না 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 না, আমার কথা হচ্ছে যে when I'm owning something, আমার কথা হচ্ছে যে যেহেতু মানে এটা একটা established একটা ব্যাপার, মানে ফ্যামিলি ওয়াইজ সবকিছু এন্ড এভরিথিং, there is no pressure or anything, it's just that আমি আমার পার্টনারকে, আমার যে একটা পার্টনার আছে, আমি ওটা লুকায় রাখতে পারি। আমার কাছে লাগে এটা একটা পার্সোনালিটি, যে আপনি আসলে এক জায়গায় আছেন, এটা পার্সোনালিটি, এটা আপনার আসলে, এটা পার্সোনালিটি না থাকলে আপনি এটা করতে পারবেন না। Since I have a wonderful person in my life and
কেন আমি তাকে Hide করবো, একটা মানে side সাইড রাখবো। করে রাখবো anything? সহধর্মীকে You নিয়েই তো come সামনে front. আগানো যায়। ও যেমন চায় যে আই কাম ফ্রন্ট, আমিও চাই যে শি কামস ফ্রন্ট অ্যাজ ওয়েল। একদম যার যার জায়গা থেকে হ্যাঁ। বেস্টটা দিয়ে নিজেদের মধ্যে একদম হ্যাঁ, এটা সেইভাবে শোনার পর বন্ডিংটা বলবো যে রাখা। কত ফাপড়বাজি যে তুমি করছো। না। ফর শিওর। না আসলে একটা মেয়ের বাবা মাও নিশ্চয়ই এমনটাই চায় যে তারা তাদের মধ্যে বন্ডিংটা ভালো হোক, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হোক। Absolutely, absolutely. নিজ ফিরোজীও আপনার ভবিষ্যৎ যদি দুটোই মানে পরিকল্পনা যদি লাইফ পার্টনার নিয়ে বলি, কেমন লাইফ পার্টনার চান বা কেউ আছে কিনা, সামনে কি ভাবছেন, এবং কাজ নিয়েও একটু জানতে চাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমার যেমন একটা প্রবলেম মনে হয় এটা আমার জন্য, আমি কখনোই ফিউচার জিনিসটা আমি বুঝি একটু কম, মানে ফিউচার প্ল্যান কি বা আমার ড্রিম কি এই জিনিসটা আমি এখনো বুঝি না। আমাকে যদি আপনি কোয়েশ্চেন করেন যে ফিউচার আপনার কি বা আপনার ড্রিম কি, এটা আমি জানি না। মানে আমি আসলে হয়তো ভাই যে আপনি আমাকে যদি বলেন যখন এই কাজটা করবেন এখন আমি করে ফেলতে পারবো এই কাজটা বা করতে চাইবো এই কাজটা। আজকের দিনে বাঁচেন আপনি, আজকের আজকের দিনে দিনে বাঁচছি আর কি। সুন্দর মানি তো পুরো জীবনটা সুন্দর আসলে। এই কথাটাও ভুল, আমরা কালকে সকাল হবে ভেবেও আমরা আজকের দিনটা বাঁচি, এটা মনের মধ্যে বাঁচি আর কি। আর হয়তো বলি না আপনাকে বা কাউকে বলছি না, কিন্তু এটা মন বলে যে আমি কালকে সকালে ঘুম থেকে উঠবো। কাজের দিক থেকে যদি বলি আমি জানি না এখনো আমি কি করব, তবে হ্যাঁ আমি আবার ব্যাক করতে চাই, আমি গানে ব্যাক করতে চাই আবার কোনো একটা সময়, হয়তো বা সেটা আমার Absolutely, তোমার উচিত। আফটার 50 হোক আর আফটার 60 হোক, আমি গানে ব্যাক করতে চাই। আমি জানি না ততকাল যদি আমি বেঁচে থাকি আমি আবারও গানে ব্যাক করতে চাই, মিউজিকে ব্যাক করতে চাই। যে আমাদের গুণী মিউজিশিয়ানসরা যদি পাশে থাকেন আর কি, তখন আমরা যেতে নিশ্চয়ই। পারবো। না, অবশ্যই দাদার মুখে যে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব দ্রুত আসেন, কাজ করেন, মন absolutely, থেকে absolutely. চাচ্ছে। অবশ্যই, যে এটাই বলছি যে ও চায়, আমরাও চাচ্ছি আর কি যে আমরা কাজ করি বা সামনে ভালো ভালো কাজ করি। আর যদি লাইফ পার্টনারের জায়গা বলেন, এইটা এখনো জানি না, এটা একটা আনসার্টেন স্টোরি বা আনসার্টেন কথা হবে। যে এটা আমি সব উপরওয়ালার হাতে। উপরওয়ালার হাতে, উপরওয়ালার হাতেও আছে, নিজের ইচ্ছাটাও থাকছে আর কি, কমপ্লিটলি উপরওয়ালার হাতে, আমার কাছে এটা মনে হয়। সেটাও আছে। আবার নিজের ইচ্ছাটাও থাকা লাগে হ্যাঁ, যে আমি সেটা বিয়ে আছে। করতে চাই কি চাই একটা না। পরিকল্পনাও থাকে যে আমি আসলে এই বছর না বা আগামী 2 বছর চিন্তা করছি না, তারপরে করছি। তো এইটা এখনো বলবো না। যদি আমার কোনো মানে কোনো মেয়ে ফ্যান থেকে থাকে তারা হয়তো কষ্ট পেতে হ্যাঁ, পারে, এজন্য নিরাশ আমি হবে, মানে বলতে চাই না আর কি যে আমি তার মানে হচ্ছে বিয়ে যে করছি কিনা সব সময়ের সামনে। জন্যই আপনি ঠিক আছেন, মনে এবং ভাগ্যে মিলে গেলেই হয়ে যাবে। অবশ্যই, মানে So, অবশ্যই ফ্যামিলি তো চাই, যে জি, ফ্যামিলি চাই যে একসাথে মা বউ বাচ্চা কাচ্চা সবার সাথে মিলে মানসিকতা- একসাথে পরিবার মিলে একসাথে বসা, গল্প করা, আড্ডা দেওয়া, এটা তো মিস করি অনেক বছর ধরে। এটাকে আবার ব্যাক করতে হইলে আসলে ফ্যামিলি দরকার হয়। তো এটা মনে হয় আমার কাছে লাগে বউ ফেরত আনতে পারে মনে হয় ওই ব্যাপারটা, যে তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড হ্যাঁ, হও, হ্যাঁ, তুমি এতদিন একদমই। সোশ্যাল আনসোশ্যাল ছিলে, এখন সোশ্যাল হওয়া আসো। তো এটা মনে হয় বউ একটু ঘটাইতে পারে একটু আমার কাছে ছন্ন লাগে। ছাড়া জীবনটাকে একটু Exactly. Certain গুছিয়ে নেয়া। structure হয়। এক্স্যাক্টলি। যাক, আমাদের আসলে গল্প আরো শুনতে ইচ্ছে হবে, আমরা অফ স্ক্রিনে যে আরো গল্প শুনবো, তবে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আচ্ছা, দর্শকদের কাছ থেকে বিদায় নেবার আগে আমি কি দাদার কাছ থেকে একটা গান শুনতে পারি, দর্শকদেরকে অবশ্যই। শোনাতে পারি? আমার মনে হয় যেটা আমি চাচ্ছি আসলে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের ঈদের সময়টা ভালো কাটুক এবং ঈদের এই আনন্দ, এই সম্প্রীতিটা সারা বছর জুড়ে থাকুক। পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে আপনারা ভালো থাকুন। আবারও ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। আর হচ্ছে দর্শকদের উদ্দেশ্য বলছি, দর্শক সবাইকে আপনাদেরকে ঈদ মোবারক। আপনাদের ঈদ সুন্দর কাটুক, আপনারা ভালো থাকেন আরো। আর ঈদে অনেক অনেক, যে আমার মতন সেমাই খান বেশি বেশি, চটপটি খান বেশি বেশি। একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ সময় টিভিকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ এত প্যারানে আমাদেরকে ডাকার জন্য এন্ড এভরিথিং। আর দর্শকদের জন্য অবভিয়াসলি হ্যাভ আ ওয়ান্ডারফুল ঈদ। আমার ও যেরকম চটপটি সেমাইয়ের কথা বললো, আমি অনেক খাওয়া দাওয়া যেহেতু পছন্দ করি, তো আপনারা ফাটায় খাওয়া দাওয়া করবেন, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, উইথ ইউর ফ্রেন্ডস। সো হ্যাভ আ ওয়ান্ডারফুল ঈদ। থ্যাংক ইউ। গানটা শুনবো, গানটা শুনতে শুনতে আমরা আজকের মতো বাড়ি ফিরবো। সো এই গানটা হচ্ছে আজান টেলিফিল্মের পুলক অনিলদার লেখা, আর আমার শুট করা, আর আসির রহমান গেছে। তো আমি জাস্ট মুখটা গাচ্ছি আর কি। না রে না, না না, না না, না না, না না, না না, না না। এমন কেন লাগে, কেমন যেন লাগে, এমন কেন লাগে, কেমন যেন লাগে, এসব হয়নি তো আগে কারোর আগে, অনুরাগে, এসব হয়নি তো আগে কারোর আগে, অনুরাগে, এমন কেন লাগে, কেমন যেন লাগে।
ছোট দারুণ, অল্প করে দারুণ। গেলাম।